সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। যেহেতু সিয়াম সাধনার মাস রমজান চলমান, এজন্য নিশ্চয়ই আরো অনেক বেশি ভালো থাকার চেষ্টা করছেন আপনি। আপনাকে তো ভালো থাকতেই হবে, কেননা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই মাসের চাইতে উত্তম মাস আর বোধহয় নেই। হ্যাঁ দর্শক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রেখে শুরু করছি পূর্বাচল হাভেলি সিটি নিবেদিত রমজানে কর্মজীবী নারী। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি উম্মে সাবেরিনা, আর আমার সঙ্গে রয়েছেন একজন কর্মজীবী নারী। দর্শক, চলুন কথা বলি তার সঙ্গে, জেনে নেই কিভাবে তিনি তার পরিবার, সমাজ আর কর্মস্থল সামলে এতটা সফল হয়েছেন। সে গল্পই শুনবো। পরিচিত হই অতিথির সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আপা, আজকে অনেক কথা বলবো, তার আগে চলুন আপনার পরিচয়টা জেনে নিই। আপনি আপনার পরিচয়টি আমার দর্শকদের উদ্দেশ্যে বলে দেবেন। আমি উম্মে সাহেদিনা টুনি। আমি একজন বিউটি এক্সপার্ট, আমি একজন মা, আমি একজন স্ত্রী। এই তো। আপা, যেহেতু রমজান মাস চলমান, আমি আসলে শুরুতেই খুব সাধারণ একটা প্রশ্ন করতে চাই যে রমজানে আপনার দিনটা শুরু হয় কিভাবে? একদম সেহরি থেকেই তো শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই। তারপর আসলে আপনার কাজকর্ম সামলে কিভাবে সারাটা দিন কাটে? রমজানে আসলে আমরা তো অন্যান্য দিনের মতন দিনটা কাটে না। রমজানের দিনটা আসলে শুরু হয় একদম সেহরি থেকেই। সেহরির আগে থেকেই আসলে আপনার সেহরির তো আগে প্রিপারেশন থেকেই নিতে অবশ্যই হয়। আমাদের আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের সংসারের কাজটা আমাদেরকেই সামলাতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় সেহরির একটু আগে থেকেই আমাদেরকে উঠে সবকিছু রেডি করতে হয়। ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা একসাথে সেহরি করি। তারপর হয়তো একটু সময় পেলে একটু রেস্ট নেই। তারপর দেখা যাচ্ছে ৯টা কি ১০টার মধ্যে আমার প্রতিষ্ঠানটি, যেহেতু আমি একজন বিউটি এক্সপার্ট, তো সেজন্য আমার প্রতিষ্ঠানটি আমার বাড়িতেই। আচ্ছা। তো যেহেতু বাড়িতেই, তো দেখা যাচ্ছে ৯টা ১০টার মধ্যেই আমাকে রেডি হয়ে সেখানে চলে যেতে হয়। সারাদিন এখানে কাজ সারাদিন করছেন? সেখানেই কাজ করছি যেহেতু রমজান মাস। তো তারপরে দেখা যায় যেহেতু বাড়িতেই আমার বিউটি পার্লারটি, তো ইফতারের আগে আগেই আমাকে সেখানে চলে যেতে হয়। গিয়ে সেই ইফতারটা আবার আমাকে রেডি করতে হয়। ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে ইফতার করার ব্যাপারটা থাকে। এই মানে তো। সারাদিন আসলে কাজের মধ্যেই কেটে যাচ্ছে। জি, জি। আচ্ছা, যদি একটু ছোট্ট করে জানতে চাই আপনার প্রতিষ্ঠানে কতজন কর্মী রয়েছে, বা কতদিন ধরে এই প্রতিষ্ঠানটি চলছে? জি, জি। আমার প্রতিষ্ঠানটি আসলে অনেক দিন, বলতে গেলে প্রায় ২০-২১ বছর হয়ে গেছে। আচ্ছা। আমি একেবারে স্কুল লাইফ থেকে কাজটা শিখেছি। আচ্ছা। তখন থেকেই পড়াশোনার পাশাপাশি কাজটা করে যাচ্ছি। এখন অবধি করে যাচ্ছি নন স্টপ। তো এখন একটু একটু করে মানে বেড়েছে। আমার কর্মস্থলে আছে ৪ জন আছে এক্সপার্ট। আর তার সাথে আমি প্রায় ৭-৮ জনের মতো আছে, যাদেরকে আমি একটু মানে এটা শেখাচ্ছি। হ্যাঁ? আচ্ছা, আপনি ট্রেনার হিসাবে আছি। আচ্ছা। ওদেরকে একটু প্রশিক্ষণ দিচ্ছি। কারণ এটা আসলে আমি নিজে কাজটা যখন শিখেছি, করছি, তখন থেকে আমার মনে হয়েছে যে আসলে মেয়ে মানুষ বসে থাকাটা এটা আসলে এখনকার যুগে ভালো লাগে না। এটা দেখা যাচ্ছে এখন অনেক মেয়ে শিক্ষিত, সবাই শিক্ষিত। তো শিক্ষিত হয়ে কেন বসে থাকবে? একটু যদি কোনো না কোনো কাজের সাথে যদি সম্পৃক্ত থাকে, তো দেখা যাচ্ছে নিজেও স্বাবলম্বী হলো, নিজের মনটাও ভালো থাকলো, সব দিকেরই একটা সাপোর্ট হয়, সব দিকেই। আবার দেখা যাচ্ছে কেউ কোনো কাজটা শিখে বসেও থাকলো, একটু চর্চার ভিতরে থাকলো, ভবিষ্যতে কখন কার লাইফে কোন কাজটা কাজে লাগে কিভাবে, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তো সেজন্য আমি মনে করি আমি ওদেরকে একটু কাজটা শিখিয়ে একটু স্বাবলম্বী করে দিলে ওদেরও একটু উপকার হলো। সব দিক থেকেই আমি আসলে এটা মনে করি, নিজে যখন কাজটা শিখেছি, নিজে উপকার পেয়েছি, সেই দিক থেকে চিন্তা করে আমি এটা আর কি মনে করি ওদেরকে শিখাচ্ছি। এই বিষয়ে আমরা আরো কথা বলবো। এবারে যদি একটু জানতে চাই, সেহরিতে আসলে কি ধরনের খাদ্যাভ্যাস আপনি ফলো করেন? এটা হচ্ছে আসলে একেকজনের খাদ্যাভ্যাস এক এক রকম। তারপরও দেখা যাচ্ছে যে আমি যদি নিজের কথাটা বলি, আমার একটু ইউরিন ইনফেকশন টাইপের প্রবলেম আছে। তো সেক্ষেত্রে রোজা রাখলে পানির তো আর আমাদের কোনো কিছুই তো পানাহার হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি আসলে শরবতটা বা পানি জাতীয় খাবার, যেগুলো মানে লিকুইড, এই টাইপের একটু ঠান্ডা জাতীয়, চিড়া, দই, এই টাইপের খাবারগুলো একটু বেশি প্রেফার করি। আমার ফ্যামিলির সবাইও ভাজা পোড়াটা খেলে একটু বেশি প্রবলেম হয়, থাকে ভাজা পোড়া। হ্যাঁ, তো ওগুলো একটু কম থাকে। আমি একটু ফল ফ্রুট, একটু শরবত, দই চিড়া, এই টাইপের ঠান্ডা জাতীয় খাবারগুলো একটু বেশি থাকে। আসলে আমাদের নারীদের সবসময় স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখা দরকার এই জন্যই, কারণ যেহেতু আমরা সবাই কর্মজীবী নারী, আমাদেরকে আসলে কোন খাবারটা খেলে সারাদিন আমি স্বস্তির সাথে, দেখা গেল অনেকেই সেহরিতে হয়তো দেখা যাচ্ছে বিরিয়ানি, খিচুড়ি বা রিচ ফুড এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড না করলে সারাদিন একটা অস্বস্তি হয়তো কাজ করতে থাকে, যে কারণেই জানতে চাওয়া। তো আপনি তো সারাদিন যেহেতু একজন বিউটি এক্সপার্ট, ওখানেই কাজ করছেন, তো হয় পাশাপাশি আপনি বাইরে কাজ করছেন।
আপনি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণও দিচ্ছেন। তো যদি একটু জানি যে আপনি কোনো ট্রিক্স মেনটেন করেন কিনা বা কি ধরনের? নিজে সুস্থ থাকার জন্য হ্যাঁ সেটা তো অবশ্যই করতেই হয়। তো সেটার ক্ষেত্রে আমার যেটা মেইন বললাম যে আমার একটু ইউরিন ইনফেকশন বা আমার আসলে একটা অনেক বড় সার্জারিও হয়েছে, সেটার পর থেকেই মেইনলি আমার এই প্রবলেমটা। সেই কারণে আসলে আমি ওই যে পানির দিকটা একটু বেশি খেয়াল রাখি। আমি বারবার কাজের ভিতরে থাকি, শুধু বেশিরভাগ সময় যে দাঁড়িয়ে আমাদের কাজটা তা না, আমাদের সবসময় দাঁড়িয়ে কাজ করতে হয়। আমরা বসার মানে বসে কাজটা আমাদের না, আমাদের দাঁড়িয়েই কাজ করতে হয়। যার জন্য আমি একটু পর পর দেখা যাচ্ছে পানি খাচ্ছি বা একটু গ্লুকোজের পানি খাচ্ছি বা একটু লেবু পানি খাচ্ছি। পানিটা আমি সবসময় একটু মানে ইফতার থেকে নিয়ে সেহরি পর্যন্ত। জি জি জি, সেহরি পর্যন্ত এই আর কি। তো এইভাবেই আর কি নিজের দিকটা এইভাবে খেয়াল রাখি। আর এখন যেহেতু রোজা চলছে, এখন তো আর আমাদের পানাহারটা হচ্ছে না, হ্যাঁ সেই সেহরির সময় আমি একটু প্রচুর পরিমাণে পানিটা খেয়ে নিই। আর একবারে ইফতারি যখন আমি করছি তখন আমি প্রচুর পরিমাণে পানিটা খাওয়ার চেষ্টা করি। তো ফ্যামিলি সাপোর্ট কেমন পান? ফ্যামিলি সাপোর্ট বলতে আমার মা বোন, আমার খালারা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। হ্যাঁ, আমার হাজবেন্ডও একটা সময় সাপোর্ট করেছে, কিন্তু আসলে এটা আমার দুর্ভাগ্য, আমি জানি না। আমার হাজবেন্ড আসলে এখন একটু মানে সাপোর্ট করতে চায় না যে কাজটা আমি করি। তো জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগে না। আবারও রমজানের প্রসঙ্গে যদি যাই, যে বিগত রমজানগুলো তো কাটিয়েছেন, এবারও কাটাচ্ছেন, তো এমন কোনো রমজান নেই যেটা খুব মনে পড়ে যে ওরকম ওই রমজানটা পেলে আবারও ভালো হতো, কিংবা রমজান আসলে যখন একদম ছোট ছিলেন তখন কেমন কাটতো, কেমন ছিল সেই রমজানগুলো? জি জি, আমি এই কথাটা বলার জন্যই অস্থির হয়ে আছি। আসলেই মিস করি, অবশ্যই মিস করি ছোটবেলার রমজানগুলো, যখন নাকি আমরা স্কুলেও ভর্তি হইনি, আমরা দুই বোন। তো তখন দেখা যাচ্ছে আমরা দুই বোন রোজা রাখতে চাইতাম, মানে সব বাচ্চারাই ছোটবেলা থেকে না বুঝেই কিন্তু রোজা রাখতে চায়, রোজা মানে একটা আনন্দ। তো আমরা রোজা রাখতে চাইতাম। তো আমাদের দেখা যাচ্ছে মা, আব্বু, ফুবু, খালা যারা আছে, মামারা সবাই বলতো হ্যাঁ হ্যাঁ রাখো রাখো, রোজা রাখো। আমরা তো আসলে রাখতে পারবো না, তখন আমরা অনেকই ছোট। তো দেখা যাচ্ছে আমরা সকালেও নাস্তা করে রোজা রেখেছি, আবার দুপুরেও নাস্তা করছি, ভাত খাচ্ছি, বলছে হ্যাঁ হ্যাঁ তোমার কিন্তু দুটো রোজা হয়ে যাচ্ছে, তুমি আবার খাবা, তোমার 3টে রোজা হয়ে যাবে। মানে আমরা দুই বোন যে এত মজা করতাম এই ব্যাপারগুলো নিয়ে, আসলে সত্যি এখন এই পর্যায়ে এসে খুব মিস করি সেই দিনগুলো। আসলেই এই যে রমজান প্রসঙ্গে আবারও বলছি যে এই সময়টা তো আসলে আসলে আপনাদের কাজ কেমন থাকে, আপনার প্রতিষ্ঠানে কাজ কেমন? যেহেতু আমাদের এটা হচ্ছে বিউটি রিলেটেড, মহিলাদেরকে নিয়েই আমার কাজ, সৌন্দর্য চর্চা মূলত হ্যাঁ সৌন্দর্য বিষয়ক। এখানে যে শুধু আমি একজন বিউটি এক্সপার্ট দেখে যে আমি শুধু মেকআপ বা মেকওভার নিয়েই আমি থাকি, ব্যাপারটা তা না। এখানে সব ধরনের কাজই হয় মহিলাদের সৌন্দর্য চর্চার জন্য। এটা তো আসলে আমাদের ইসলামেও আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো ঠিক আমাদের বিউটি পার্লারের এই কাজগুলোও ঠিক এই টাইপেরই, মানে একেবারে মাথা থেকে পা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য বর্ধন। সৌন্দর্য বর্ধন, এই যে হাত পা ম্যানিকিউর প্যাডিকিউরের ব্যাপারগুলো থাকে, এগুলো কিন্তু এইসব রমজানে আমাদের অনেক বেশি হয়। ফেসিয়ালটা এগুলো খুব বেশি হয়, কারণ এগুলো ক্লিন রাখে, স্কিন খুব ভালো রাখে, প্লাস হচ্ছে ক্লিন রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। এটা যেমন নিজেদের কাছে ভালো লাগে, নিজের মনটাও ভালো লাগে, ফ্যামিলির মানুষের কাছেও ভালো লাগে। তো এটা শুধুই যে মানে মেকআপের ব্যাপারটা তা না, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, এই তো এভাবেই চলছে, রমজানেও চলছে, আর ঈদের আগে তো একটু বেশি কাজ হয়ে যায়। তো আপনি বলছিলেন আপনার প্রতিষ্ঠানে বেশ কিছু নারী কর্মী রয়েছে, তাছাড়া আপনি ট্রেনিং দিয়ে থাকেন, কাদেরকে মূলত আপনি শিখিয়ে থাকেন? আচ্ছা, আমার এখানে যারা আসে কাজটা শিখতে মূলত, বা আমিও এরকমই চাই যে যারা নাকি বেশিরভাগ আছে যে ডিভোর্সি নারী আছে, তারপরে অসহায়, হ্যাঁ দেখা যাচ্ছে যে ওরা কিছু করতে চাচ্ছে কিন্তু পারছে না, অনেক সময় দেখা যায় যে টাকা পয়সার অভাবেও পারছে না। আমি নিজে থেকেই একেবারে ফ্রিতে আমি তাদেরকে প্রশিক্ষণটা দিয়ে যাই। কিসের জন্য? যে মেয়ে মানুষ আসলে শিখতে চাচ্ছে, আগ্রহ আছে, প্রতিভা আছে, বসে থাকবে কেন? আর আমাকে যেহেতু আল্লাহ তাআলা এই ক্ষমতাটুকু দিয়েছে, তো আমি যেহেতু একজনকে শিখিয়ে প্রতিষ্ঠিত করার ক্ষমতা আমি রাখতে পারছি, তো কেন আমি তাকে শিখাবো না? আমি তাদেরকে এরকম আর কি দুস্থ যারা আছে, শিখতে আগ্রহী, যারা আমার কাছে এটাই প্রায়োরিটি পায়, যে যারা আগ্রহী, প্রথম শর্ত যাদের অনেক আগ্রহ আছে এই কাজের প্রতি, তাদেরকেই আমি শিখাই। তো আপা, এই যে 14-15 ঘন্টা আমরা পানাহার থেকে বিরত থাকছি রমজানে, তো এই সংক্রান্ত আসলে আমি একটু জানতে চাইবো যে মেয়েদের উদ্দেশ্যে যারা কর্মজীবী নারী রয়েছে, তারা কিভাবে একটু নিজেকে চাঙ্গা রাখতে পারে, সুস্থ রাখতে পারে, এই বিষয়ে আপনার কোনো টিপস আছে কিনা? টিপস বলতে আসলে আপু আমি সেটাই বলতে চাচ্ছি যে ওই যে বললাম সারাটা দিন আমরা না খেয়ে থাকছি, রোজা রাখছি, পানাহার, এমনকি পানি খাওয়া থেকেও আমরা বিরত থাকছি।
আসলে মেইন আমার এটা প্রায়োরিটি পানিটার উপরে, শরবত বলেন, লিকুইড যেই ঠান্ডা টাইপের খাবারগুলো, হ্যাঁ এই টাইপের মানে ড্রিঙ্কস টাইপের, বা চিরা দই হতে পারে। আমি আসলে বারবার ওই পানির দিকেই চলে যাচ্ছি, কারণ আমি নিজের দ্বারা উপকার পাচ্ছি। হ্যাঁ, এটা পরীক্ষিত, যে পরীক্ষিত। এটা আপনি শুধু পানি আপনার ভালো নাও লাগতে পারে, আপনি লেবু পানি খান, আপনি অ্যালোভেরার শরবত খান, একটু চিয়া সিড খান, হ্যাঁ 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 এটাই বলতে চাচ্ছিলাম। এই টাইপের যদি খান আপনি অবশ্যই অনেক চাঙ্গা থাকবেন, অনেক ভালো লাগবে, আপনার কোনো মানে ক্লান্তিটা আসবে না। আচ্ছা, এই যে স্বামী সন্তান নিয়ে পরিবার নিয়ে রয়েছেন, পাশাপাশি কাজ করছেন, তো কাজের ক্ষেত্রে কখনো কোনো প্রতিবন্ধকতা এসছে? আপনার তো প্রায় 20 বছরের উপরে প্রতিষ্ঠান। প্রতিবন্ধকতা বলতে আপু জি এসেছে আমার লাইফে, ছোটখাটো না, বেশ বড় প্রতিবন্ধকতাই এসেছিল। তো তখন হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে পিছিয়ে পড়তো, কিন্তু আসলে কাজটাকে আমি অনেক ভালোবাসি, এজন্য আমি সব কিছু ওভারকাম করে আমি কাজটাকে এখন টিকিয়ে রেখেছি এবং টিকিয়ে রাখবো। আর সেই প্রতিবন্ধকতা যেহেতু বললাম অনেক বড়, আমার বিয়ের দেখা যাচ্ছে প্রায় 2 বছর পরেই আমার হাজবেন্ডের কিডনির প্রবলেম ধরা পড়ে, তো ক্রনিক কিডনি ডিজিজ যেটা। তো দেখা যাচ্ছে তখন থেকে 10-11 বছর তার ট্রিটমেন্ট চলে দেশের বাইরে, ইন্ডিয়াতে। তো তখন থেকেই আমার মূলত যুদ্ধটা শুরু হয়। আমি এই কাজটাও চালিয়ে গেছি, এই কাজের মাধ্যমে টাকা পয়সা যা হয়েছে আমার, সেই টাকাটা জমিয়ে আমি তাকে ট্রিটমেন্ট করিয়েছি 6 মাস 5 কিছু মাস। করতেন না? না, ওর বিজনেস ছিল একটা পর্যায়ে, আর করতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। তো তখন দেখা যাচ্ছে আমি 5 মাস 6 মাস পর পর বছরে 2-3 বার করে ইন্ডিয়া নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে মেডিসিনের উপরে ও ছিল। তো একটা পর্যায়ে যখন আর মেডিসিনে কাজ হচ্ছে না, 11 বছর পরে, তখন তার ট্রান্সপ্লান্ট লাগবে। তো আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। আমার তো তখন আরেকটা নতুন যুদ্ধ শুরু হলো, যে আমি কি করব, আমার কাজ সামলাবো, সংসার সামলাবো, না এই যুদ্ধে আমি নামবো। যুদ্ধ তো আমাকে করতেই হবে, যেহেতু আল্লাহ তাআলা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আমাকে পরীক্ষা দিতেই হবে। তারপরে আর কি করা, তো আমি যুদ্ধে নামলাম। একটা পর্যায়ে সব পরীক্ষা নিরীক্ষা করে অনেক কিছু করে দেখা গেল যে হ্যাঁ আমি একটা কিডনি দিতে সক্ষম, আমি দিতে পারবো, তাকে ডোনেট করতে পারবো। তো 2019 সালে আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট হয়, দিল্লি অ্যাপোলোতে হয়। আল্লাহর রহমতে অনেক টাকা পয়সার ব্যাপার থাকে, আমি অনেক কষ্ট করি, আমার আত্মীয় স্বজন, আমার নিজের প্রতিষ্ঠান থেকে যতটুকু যা আমি পেরেছি আমার আত্মীয় স্বজনকে বলে আমি কালেক্ট করে, আমি একা একটা মেয়ে মানুষ হয়ে আমি সম্পূর্ণ তখন একা ছিলাম, একা হাতে। আল্লাহ তাআলা কোথা থেকে আমাকে এত সাহস তখন দিয়ে দিয়েছিল আমি জানি না, যেই আমি একা, আমার বাড়ি থেকে নিচ পর্যন্ত আমি যাওয়া অভ্যাস ছিল না, সেই আমি একা হাতে যুদ্ধ করেছি, করে আমার হাজবেন্ডের ট্রান্সপ্লান্ট করেছি, আল্লাহ তাআলা সফল করেছে। আপনি নিজে একটা কিডনি ডোনেট করেছেন? জি আমি ডোনেট করেছি। তারপরে খুব সাবধানে থাকতে বলেছিল ডাক্তাররা, কিন্তু আমার সেখানেও একটু দুর্ভাগ্য। আমি যখন ট্রান্সপ্লান্টের পর 15 দিন পর আমাকে দেশে আসতে হয়, যেহেতু আমাদের অক্টোবরে হয়েছিল 2019 সালে, তো স্বাভাবিকভাবেই নভেম্বর ডিসেম্বরে বাচ্চাদের পরীক্ষা থাকে, ফাইনাল পরীক্ষা। তো আমার ছেলেটারও পরীক্ষা ছিল, আমাকে চলে আসতে হয়েছে ট্রান্সপ্লান্টের 15 দিন পর, অনেক বড় রিস্ক নিয়ে, ডাক্তারের পরামর্শ নিয়েই এসেছিলাম। তো আসার পরে ছেলে যেহেতু পরীক্ষা, আমাকে আসতেই হলো। আমার হাজব্যান্ড ওখানে ছিল, থাকার পরে ওকে মেডিকেলের সব ফর্মালিটিস মেনটেন করে প্রায় মাসখানেক পরে দেশে এসেছিল। যদিও ডাক্তার বলেছিল অনেক সাবধানে থাকতে 6টা মাস আমাদের দুইজনকেই, কিন্তু অতটা সাবধানে আমি আসলে থাকতে পারিনি। মেয়ে মানুষরা আসলে পারে না, প্রচুর কাজ থাকে, অনেক টেক কেয়ার করতে হয়। তো আমার হাজব্যান্ডের দেখা গেছে ঠিক 6 মাসের মাথায় গিয়ে একটা বড় ধরনের ইনফেকশন হয়ে যায়। আচ্ছা, এই ট্রান্সপ্লান্টের কারণেই। যদিও সাবধানে থাকতে বলেছিল, আমি বললেও আসলে পেশেন্ট তো, এই কিডনি পেশেন্ট টানতে টানতে যারা আসলে কিডনি পেশেন্ট টেনেছে এরাই জানে এটার কষ্টটা কতখানি ভয়াবহ, বুঝতে পারবে না। হ্যাঁ, তো ওই পেশেন্টরা কখনো বোঝে না যে আমি পেশেন্ট, সে মনে করে আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, সে যে সুস্থ হয়নি, সে যে সারা জীবন যে তাকে সাবধানে থাকতে হবে তাহলেই সে সুস্থ, এটা আসলে বুঝতে চায়, বুঝতে চেষ্টা করে। তো দেখা গেছে 6 মাস পরে তার একটা বড় ধরনের ইনফেকশন হয়ে যায়। সেই ইনফেকশনের পরে সে একেবারেই বেডে চলে যায়। তো দেখেন, তারও যখন অপারেশনের যতদিন বয়স, আমারও কিন্তু ওই একই বয়স টাইমটা। তো ওই সময় দেখা যাচ্ছে আমাকেই তাকে বেডে যখন সে চলে যায়, প্রায় 3 মাস মতো সে বেডে থাকে, সবকিছুই বেডে, একদম বিছানায়, খাওয়া দাওয়া, গা হাত পা ধোয়া মোছা থেকে ওয়াশরুম যা করা সবকিছুই নিজেই করলাম, করে তাকে অনেক কষ্ট করে তাকে আমি সুস্থ করলাম। সেই দেখেন, সেই সাথে কিন্তু আমার প্রতিষ্ঠানের কাজটাও রয়েছে, ওই দিকটাতেও আমার খেয়াল করতে হয়েছে। আমার বাচ্চা আছে, একটা ছেলে আছে, তারও পড়াশোনার দিকটা খেয়াল করতে হয়েছে। মানে আমার কাছে মনে হয় কি, মেয়ে মানুষ মানেই যুদ্ধ আর ধৈর্যের পরীক্ষা,
সেটাই আর কি নিয়ে যাচ্ছি, এভাবেই আর কি প্রতিবন্ধকতা এসেছিল। এখন আল্লাহর রহমতে সুস্থ আছে, সবাই আছি আমরা আল্লাহর রহমতে, করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, সংসার করে যাচ্ছি, সবকিছুই করে যাচ্ছি আল্লাহর রহমতে। লাইনে যদি জানতে চাই যে আমার নারী দর্শকদের উদ্দেশ্যে আজকে যদি আপনি কিছু বলতে চান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি আসলে এটুকুই বলতে চাচ্ছি, যারা নারীরা আছি আমরা কখনো ভেঙে পড়বো না, মনটাকে শক্ত রাখবো, আর সবসময় মনে রাখবো আল্লাহ তাআলা যা করে সব ভালোর জন্য করে। এই জিনিসটা মনে ধারণ করে আমরা সবসময় সামনে এগিয়ে যাব, কখনোই পিছিয়ে পড়া যাবে না, যত বড় বাধাই আসুক না কেন এগিয়ে যেতেই হবে, জয়ী হতেই হবে, ধৈর্য রাখতেই হবে। আপা অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যে আজকে এসেছেন, সময় দিয়েছেন, অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আর আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য, এবং মাই টিভিকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন পূর্বাচল হাভেলি সিটি নিবেদিত রমজানে কর্মজীবী নারী। শুনলেন এ নারীর যুদ্ধের কথা, নিশ্চয়ই আপনি কিছুটা হলেও অনুপ্রাণিত হয়েছেন। যদি এতটুকু অনুপ্রাণিত হয়ে থাকেন তবেই অনুষ্ঠানের সার্থকতা। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর মাই টিভির সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি উম্মে সাবরিনা। আল্লাহ হাফেজ।